বহুকাল আগে একটি গ্রামে দুইজন জেলে থাকত, যারা প্রতিদিন নদীতে মাছ মেরে তাদের পেট বাঁচাতো এবং সংসার চালাতো। একদিনের ঘটনা, দুইজন জেলে গভীর রাতে নদীতে মাছ মারার জন্য আসছিল। রাত তখন ৩টা। নদীতে ঝড় তুফান ঢেউ বয়ে যাচ্ছিল। এইটা দেখে জেলে দুজন তাদের নৌকো পাড়ে বেঁধে রাখলো, আর তারা একে অপরকে বলতে লাগলো, ভাই মাঙ্গেশ, বৃষ্টি তো ঠিকই আছে, কিন্তু তুফানই সবকিছুর 12টা বাজিয়ে দিল। ভাগ্য বন্ধু, ভাগ্য ভাগ্য এতটাই খারাপ হয়ে গিয়েছে যে এখন বিক্রি তো দূরের কথা, খাওয়ার মাছটা পর্যন্ত ধরতে পারছি না। চলো এখান থেকে বেরিয়ে যাই। এইটা বলেই দুজন জেলে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। হঠাৎ বজ্রপাতের আলোতে একটা জেলে পিছনে কি যেন একটা দেখতে পেল। ভালোভাবে না দেখার কারণে সে আবারও বজ্রপাতের অপেক্ষা করলো। আবার যেই বজ্রপাত হলো, তখন সে দেখে তো পুরাই অবাক হয়ে গেল। একটি বড় জাহাজ হঠাৎ করে নদীর তল থেকে ভেসে উঠল। এই মাঙ্গেশ, এখানে দেখ, সমুদ্রের ভিতর থেকে কি যেন বেরিয়ে আসছে। এই কথা শুনে তার পাশের জেলেটা তাকে ওই দিকে তাকাতে বলল। ওই দিকে বারবার বজ্রপাত হচ্ছিল, আর ওইখান থেকেই এই ভয়ানক জাহাজটা ভেসে উঠছিল। তাদের এই কথাবার্তার মাঝে কিছু বুঝে ওঠার আগেই জাহাজটা তাদের কাছে চলে আসলো। এইটা দেখে তারা ভয়ে প্রাণ বাঁচানোর জন্য পালাতে লাগলো। হঠাৎ করে জাহাজটা আবারও থেমে গেল। এইটা দেখে জেলে দুজন আবারও জাহাজের কাছে আসলো। জাহাজ থেকে অবিরত ঝর্ণার মতো পানি পড়তেছিল। তারা নিচ থেকে ডাকতে লাগলো জাহাজের ভিতরে কেউ আছে কিনা। অনেকক্ষণ ডাকার পরও জাহাজের ভিতর থেকে কেউ কোনো সাড়া দিল না। মনে হচ্ছে এই জাহাজে কেউ নেই, কিন্তু কিনারে আসলো কিভাবে? কোনো ভূত প্রেতের চক্কর নাকি রে ভাই? এইটা বলা মাত্রই জাহাজের ভিতর থেকে একটা কঙ্কাল তাদের পায়ের সামনে এসে পড়ে। এইটা দেখে তো তারা দুজন অনেক ভয় পেয়ে যায়। তারপর তারা চিৎকার করে বলে, পালাও। এই বলেই তারা দুজন পালাতে লাগলো। অবশেষে তারা ঘরে ফিরে আসলো এবং বিছানায় শুয়ে তারা দুজনই ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই তাদের চোখে ঘুম আসছে না। সারা রাতই তাদের চোখে শুধু এইটাই ভাসছে, তারা ওই জাহাজের ভিতরে বন্দি আছে এবং ভূতেরা তাদেরকে তাড়া করতেছে। এইটা দেখে তারা দুজনই চিৎকার করে ঘুম থেকে উঠে দেখে যে সকাল হয়ে গেছে, আর বাহিরের লোকজনের অনেক কথাবার্তা শুনতে পায়। তারপর তারা বের হয়ে এসে দেখলো সেই রাতের জাহাজটা এখনো আগের জায়গায় রয়ে গেছে, আর তার পাশে অনেক লোক ভিড় জমে আছে। জাহাজটাকে তদন্তকারীরা তদন্ত করে বুঝতে পারলো এইটা 20 বছর আগেই ডুবে গিয়েছিল, কিন্তু কখনো এইটা তোলা হয় নাই। এমনকি এইটাও কখনো জানা যায় নাই যে এই জাহাজটা ডুবে যাওয়ার পর সমুদ্রের তলদেশের কোন স্থানে আসিল। হয়ে গিয়েছিল গায়ে। এই জাহাজটা কি সমুদ্র থেকে বড়? না না মাঙ্গেশ, আমার মনে হচ্ছে এখানে কোনো ঘাপলা আছে। যদি একেবারে গায়েব হয়ে যেত, তাহলে ফিরে আসলো কিভাবে? তাও আবার ঠিক 20 বছর পর। আর তুই কি শুনেছিলি ওই জাহাজের কেউই জীবিত ছিল না? আমি বলছি নিশ্চয়ই এখানে কোনো না কোনো সমস্যা আছে ভাই। তার এই কথা শুনে অন্য জেলেটা বলতে লাগলো, তোর তো ভাই সবকিছুতেই সমস্যা মনে হয়। ওই জাহাজটাতে এখনো কোটি টাকার তেল রয়ে গেছে, আর শুনলাম ওইটা নাকি তারা উদ্ধার করবে। হ্যাঁ তো আজ রাতে আমরাও একটু তেল বের করে নেব, কেউ জানতেও পারবে না। আরে এমনিতেও আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বেশ কয়েকদিন আমরা মাছ ধরার জন্য বের হতে পারবো না। কিন্তু কোনো কিন্তু নয়, আজ রাতেই আমরা ওই জাহাজে যাব। দেখিস কাল সকালে আমরা লাখপতি হয়ে যাব। তার নাম ছিল রবি, আর জাহাজে যাওয়ার প্ল্যানকারীর নামটা ছিল আবুল। রবির এই প্ল্যানটা কোনোভাবেই পছন্দ হয় নাই, রাতের বেলা জাহাজে যাওয়াটা। তবুও সে আবুলকে না করতে পারে নাই। তারপর ঠিক রাত 12টায় দুজন জেলে আবার ওই রহস্যময় জাহাজের কাছে চলে যায়। আবহাওয়া তখনও অনেক অস্বাভাবিক, হালকা হালকা বৃষ্টি, তার মধ্যে জোরে জোরে বজ্রপাতও হচ্ছিল। আবুল আস্তে আস্তে জাহাজের দিকে এগোতে লাগলো। তারপর রশি ফেলে সেটা শিপের মাথায় আটকে দেয়। তারপর আবুল দড়ি বেয়ে জাহাজের উপরে উঠতে লাগে। রবিও তখন বাধ্য হয়ে আবুলের সাথে সাথে জাহাজের উপরে উঠতে লাগলো। এমন সময় হঠাৎ করে আকাশে অনেক জোরে বিদ্যুৎ চমকায় এবং তারা দুজন একে অপরের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর যখন তাদের চোখ খুলল, তখন তারা দেখতে পেল তারা মাটিতে নয়, বরং জাহাজের মধ্যে রয়েছে, এবং জাহাজটা আর পারে নয়, বরং মাঝ সমুদ্রে ভাসতে লাগলো। চারিদিকে শুধু পানি আর পানি আর অন্ধকার।
এই সুরি হঠাৎ করে এই জাহাজ সমুদ্রের মাঝে আসলো কিভাবে রে? আর এরা? এবার রবির মতো আবুলও বুঝতে পারলো যে এই জাহাজে কোনো না কোনো সমস্যা রয়েছে, নয়তো এই জাহাজ হঠাৎ করে আপনি আপনি মাঝ সমুদ্রে কিভাবে চলে আসলো। আর তারা আরো অবাক হয়ে গেল, এই জাহাজের মধ্যে এখন কিছু মানুষকেও দেখা যাচ্ছে, কিন্তু এরা কারা? এইসব দেখে তারা অনেক ভয় পেয়ে গেছিল। এমন সময় একটা বাচ্চা ছেলে তাদের দুজনের সামনে হাসতে হাসতে চলে আসলো, আবার সে দরজা খুলে ভিতরে চলে গেল। এখন এই বাচ্চাটা কি সুরি? হয়তো আমি ওকে চিনি, কিন্তু এখন মনে পড়ছে না। আবুল রবিকে আর কিছু বলার আগেই তাদের পিছন থেকে একটা আওয়াজ আসে। সামার্থ বাবা, খুবই সাবধানে, নয়তো তুমি কিন্তু পড়ে যেতে পারো। এই আওয়াজটা ওই জাহাজের ক্যাপ্টেনের ছিল। সে তার ছেলের পিছন পিছন যেতে লাগলো, আর আবুল আর রবি এইটা লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো। কিন্তু ক্যাপ্টেন দরজার ভিতরে যাওয়ার আগেই তার একটা সিগন্যাল আসলো, তাই সে আবারও কন্ট্রোল রুমে চলে যায়। তারপর আবুল আর রবি ওই বাচ্চাটা যে দরজা দিয়ে ঢুকেছিল, তারা দুইজনও ওই দরজা দিয়ে ঢুকে জাহাজের ভিতর চলে আসে। সিঁড়ি দিয়া নিচে নামার পর ভিতরের গ্যালারির দুই দিকে অনেকগুলা দরজা দেখতে পেল। ওই ক্যাপ্টেনের ছেলে ওইখানে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিল যেন সে কাউকে খুঁজছিল। হঠাৎ সে একটা দরজার কাছে যায় এবং দরজার মধ্যে লাগানো কাঁচ দিয়ে ভিতরে কি হচ্ছে সে এইটা দেখার চেষ্টা করলো। হঠাৎ করেই সে ভয়ে চিৎকার করে উঠল, তার পা গুলো জমে যায়, সে ভয়ে কাঁপতে লাগলো। যেই সে পিছনে পালাতে যাবে, অমনি জাহাজের সব লাইটগুলো অন অফ হতে লাগলো, আর জাহাজটা এমনভাবে কাঁপতেছিল যেন মনে হচ্ছিল সমুদ্রের মধ্যে কোনো বড় তুফান হচ্ছে। হঠাৎ করেই ওই ক্যাপ্টেনের ছেলেকে একটা দরজা খুলে কে যেন টান দিয়ে নিয়ে যায়। এইদিকে আবুল আর রবি মূর্তির মতো দাঁড়িয়ে এইসব দেখতে লাগলো। তারা তো পুরোই অবাক, তাদের কাছে সবকিছুই যেন অবাক লাগতেছে। এইসব দেখে আবুল আর এক কদমের সামনে এগোলো না, কিন্তু রবি সামনের দিকে এগোতে লাগলো, কারণ ওই রুমটা থেকে ওই বাচ্চা ছেলেটার চিৎকার ভেসে আসছিল। তাই সে কাঁপতে কাঁপতে রুমের দিকে এগোতে লাগলো, এবং ওই রুম থেকে এখন কিছু মানুষের আওয়াজও ভেসে আসছিল। মা, আমি বাবাকে কিছু বলবো না আপনাদের দুজনের ব্যাপারে, আমাকে এখান থেকে যেতে দিন। যেতে দেব যেন তুই পরে এসব তোর বাবাকে বলতে পারিস, আর তারপর সে জীবনকে নরক বানিয়ে দিতে পারে। এমনিতে তোর বেবি সিটিং করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, আজ বরং তোকেই শেষ করে দিই। তোকে মেরে এই সমুদ্রের মাঝে ফেলে দিব। পৃথিবীর সামনে তো আমি তোর মাই, 2 ফোঁটা চোখের জল ফেলে সবাইকে বিশ্বাস করিয়ে দেব। এতে সারা জীবনের জন্য আমি তোর কাছ থেকে মুক্তি তো পাবো। যখন রবি ওই পাশ থেকে এগুলা দেখে এবং শুনে, তখন তার মনে পড়ে যায় এইটা তার ছোটবেলার বন্ধু সামার, যার সাথে সে ছোটবেলায় সমুদ্রের কিনারায় খেলতো। আর এই মহিলাটা তার সৎ মা, যে শুধুমাত্র টাকা আর জাহাজের জন্যই সামাদের বাবাকে বিয়ে করেছিল। এর বদলে সামাদের বাবা তার কাছে এইটাই চেয়েছিল যেন সামাদকে সে নিজের সন্তানের মতো ভালোবাসে, সে যেন সামাদের মা হয়ে ওঠে। কিন্তু এইদিকে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছিল। তার স্বামীর জুনিয়র ক্যাপ্টেনের সাথে হাত মিলিয়ে সে তার স্বামীকে ধোঁকা দিচ্ছিল। তারপর যখন তাদের এই কুকীর্তি সামাদ দেখে ফেলে, তখন সামাদকে সে ছুরি দিয়া খুন করে ফেলে। আবুল আর রবি এইসব দেখে কোনো কিছু করে ওঠার আগেই ওই জাহাজের ক্যাপ্টেন দৌড়াতে দৌড়াতে তার পিস্তল নিয়ে ওই রুমে চলে আসে, যেই রুমে তার ছেলেকে খুন করা হয়েছে। জাহাজের ক্যাপ্টেনকে দেখেই যেই জুনিয়র অফিসার পালাতে যাবে, তখনই জাহাজের ক্যাপ্টেন জুনিয়র অফিসারের বুকে গুলি করে, এবং সাথে সাথেই ওইখানে জুনিয়র অফিসার মারা যায়। কিন্তু ওই মহিলা বুঝতে পারতেছিল না যে ক্যাপ্টেন এইসব কিভাবে জানলো। এমন সময় সামাদের হাতে থাকা ওকিটুকি ওই মহিলার চোখে পড়লো, তখন সে সব বুঝতে পারলো। বেবি, তুমি যেমনটা ভেবেছো আসলে তেমনটা নয় ব্যাপারটা। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমাকে একটু সুযোগ তো দাও। ক্যাপ্টেন আর তার কথা না শুনে সরাসরি তার বুকে গুলি করে, এবং সাথে সাথে ওই মহিলা ওইখানে মারা যায়। তারপর ক্যাপ্টেন যখন তার ছেলের লাশ নিয়ে বের হতে যায়, ঠিক তখনই জাহাজটা অস্বাভাবিকভাবে কেঁপে ওঠে। এইদিকে রবি আর আবুল নিজেকে সামলাতে না পেরে নিচে পড়ে যায়। তখনই নিচে পড়ে থাকা ক্যাপ্টেনের ওকিটকি থেকে সিগন্যাল আসতে থাকে। সেইখানে পুরো কন্ট্রোল রুমের ক্যাপ্টেনরাই নিজেদের সামনেই নিজেদের মৃত্যু দেখতে পাচ্ছিলেন।
আর তাদের শেষ ভরসা ছিল তাদের মেইন ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করার চেষ্টা। কিন্তু ক্যাপ্টেন তো আর এখন ক্যাপ্টেন নয়, ক্যাপ্টেন এখন দুর্ভাগা এক বাবা যে তার ছেলের লাশ নিয়ে দাঁড়িয়ে আছে। এইদিকে রবি বুঝতে পারছিল যে এইটা তারই ছোটবেলার বন্ধু, সেটার শেষ মুহূর্ত তাকে দেখাচ্ছে। আর এইদিকে আবুল চাচ্ছিল ক্যাপ্টেন কোনো একভাবে এই জাহাজটাকে ডুবানো থেকে বাঁচাক, নয়তো তারা সবই মারা যাবে। কিন্তু রবি বুঝতে পেরে গেছিল যে এখন তাদের হাতে আর বাঁচার কোনো উপায় নেই। তাই তারা রুম থেকে জাহাজের বাইরে চলে আসে। জাহাজে থাকা সবাই তাদের চোখের সামনে সমুদ্রের গভীরে তাদের মৃত্যু দেখতে পাচ্ছিল। হঠাৎ করে সমুদ্রের মাঝে একটি বড় ঢেউ এসে জাহাজটাকে ডুবিয়ে দেয়। আবুল আর রবি অনেক বাঁচার চেষ্টা করছিল, কিন্তু তাদের চোখগুলো বন্ধ হয়ে আসছিল। তারপর তাদের যখন চোখ খুলে তখন তারা দেখতে পারে তারা সমুদ্রের পাড়ে পড়ে আছে, জাহাজটার পাশেই। তখনও বৃষ্টি হচ্ছিল আর জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। জ্ঞান ফিরতেই তারা দেখতে পেল জাহাজটার পাশেই তারা পড়ে আছে। তেল যাক জাহান্নামে, আগে নিজের প্রাণ বাঁচা ছুটি আর পালা এখান থেকে। এই কথা বলেই রবিকে একা রেখেই আবুল পালালো। আসলে হয়তো আবুল রবির প্রকৃত বন্ধু ছিল না, কিন্তু এইদিকে সামাদ মরে যাওয়ার পরও তার বন্ধুত্ব বজায় রেখেছে আর রবিকে মনে করে দিয়েছে যে সে তার ছোটবেলার বন্ধু ছিল, যে এই বিশাল সমুদ্রের গভীরে হারিয়ে গিয়েছিল। তারপর আর কখনোই সামাদ ফিরে আসেনি।